কুয়াশা বাধা না হয়ে দাঁড়ালে স্বপ্নের পদ্মা সেতুতে কাল উঠতে পারে সবশেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরো সেতু। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন 41টা বসে যায়। অপেক্ষায় পদ্মা পাড়ের মানুষ। একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সাথে কোনো সমস্যা নাই। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশির। দেখছিলেন প্রধান শিরোনাম, সকলের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তরে কক্সবাজারের পরিবেশে ফিরবে ভারসাম্য, কমবে অপরাধ। প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে সরকার এবং আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান। চট্টগ্রামে মাত্র 1 থেকে 2 মিনিটেই চুরি হয় সাইকেল। 12 বছরের শিশুকে চোর সন্দেহ না হওয়ার সুযোগে বিক্রিও করে সহজেই, চক্রের 8 তরুণ গ্রেফতার। নতুন আইন কার্যকরের পরও ভ্যাট ব্যবস্থাপনায় কাটেনি জটিলতা, দূর হয়নি রিটার্ন দাখিলের ভোগান্তি। হয়রানি রোধে অনলাইন প্রক্রিয়া কার্যকরের দাবি। যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন নিশ্চিতে ট্রাম্পের নির্বাহী আদেশে সই। ক্ষমতা নেয়ার প্রথম 3 মাসে কমপক্ষে 10 কোটি মার্কিনকে টিকা দেওয়ার ঘোষণা বাইডেনের। শুরুতেই পদ্মা সেতু প্রকল্পের খবর। বিজয়ের মাসে আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। কুয়াশা বাধা না হয়ে দাঁড়ালে বহু আকাঙ্ক্ষিত এক যাত্রার অবসান হতে যাচ্ছে কাল। সবকিছু ঠিক থাকলে এদিন বসিয়ে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানটি। 41তম স্প্যান বসলে দৃশ্যমান হয়ে যাবে পুরো 6.15 কিলোমিটার পদ্মা সেতু। অপেক্ষায় পুরো জাতি, পদ্মার 2 পাড়ের মানুষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। কুয়াশার ভোর কেটে সোনালি ডানার একটি সূর্যোদয়ের অপেক্ষা, যে যাত্রা শুরু হয়েছে এখন থেকে 3 বছর আগে 2017 সালের 30 সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে। সেই সেতুর মধ্যখানের এই দূরত্ব বলে দিচ্ছে আর মাত্র একটি স্প্যান। তারপর এপার ওপার 2 পারের মধ্যে ঘটবে মিলন। করোনার কারণে আনুষ্ঠানিকতা নেই, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্পেনের 2 পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। 2 দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে। স্পেনের গায়ে লিখে রাখা হয়েছে যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা। আর মাত্র একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সাথে কোনো সমস্যা নাই। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশির। অপেক্ষায় আছে বাঙালির এই বড় অর্জনের সহায়ক বিশেষায়িত ভাসমান ক্রেন তিয়ান-ইও। প্রায় 3,500 মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে মাঝ নদীতে ছুটবে ক্রেন। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন 41টা বসে যাবে। মাওয়া প্রান্তে এখন 11টি স্প্যান পার ছুঁয়ে দৃশ্যমান, জাজিরা প্রান্তে 29টি, মধ্যখানে একটি শূন্যস্থান। সেইখানে 41তম স্প্যান বসে যাওয়ার পর মাওয়া থেকে জাজিরা বিনিসুতোয় বেঁধে ফেলা হবে 2 পারকে। এমন একটা সময় ছিল যখন বিস্ময় নিয়ে দেখতে হয়েছে সেতুতে প্রথম পিলার কিংবা প্রথম স্প্যান বসানোর দৃশ্য। সবগুলো পিলার নির্মাণ শেষে সেই সেতুতে এখন বসে যাচ্ছে শেষ স্প্যানটিও। দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণের মাধ্যমে শুধু কোটি মানুষের অপেক্ষার অবসান হবে না, একই সঙ্গে রাজধানীর সাথে সংযোগ গড়বে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তরে কক্সবাজারের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের ওপর চাপ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে ৫ লাখের বেশি স্থানীয় মানুষ। কিন্তু ২০১৭ সালের ২৫শে আগস্টের পর এই দুই উপজেলায় বসবাস করছে বাড়তি মিয়ানমারের ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিক, যে কারণে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষি জমি। একই সঙ্গে গত ৩ বছর ধরে নানা সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। তাই স্থানীয়দের উপর চাপ কমাতে সরকার ১ লাখ রোহিঙ্গাকে বাসাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। গত ৪ ডিসেম্বর স্বেচ্ছায় রাজি হওয়ায় ১৬৪২ জন রোহিঙ্গাকে বাসাঞ্চলে স্থানান্তর করে সরকার। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং কক্সবাজারের মানুষ কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। টোটালি যদি এই লোকগুলি বাসাঞ্চলে নেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব বলে আমরা আশা করি। অন্যতম আমাদের যে স্বস্তির সেটা হচ্ছে তাদের একটা যে সিন্ডিকেট, রোহিঙ্গা ক্যাম্পে যে সিন্ডিকেট হয়েছিল সেটা ভেঙে যাবে এবং অপরাধটা অনেকটা কমে যাবে। রোহিঙ্গাদের বাসাঞ্চলে স্থানান্তরের পাশাপাশি নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার দাবি সংশ্লিষ্টদের। আমরা আশা করব সরকার এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো সবাই মিলে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন করবে। জেলা প্রশাসক জানালেন, কোনো রকম চাপ নয়, শুধুমাত্র স্বেচ্ছায় যারা যেতে রাজি তাদেরকে বাসাঞ্চলে স্থানান্তর করা হচ্ছে। নান্দনিক পরিবেশে কিন্তু তারা এখন তাদের জীবনযাপনটা করবে। আমরা আশা করি যে আর যারা আছে তারাও এটা দেখে আনন্দিত হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমাদের সরকারের তরফ থেকে সেই আয়োজনও আছে। রোহিঙ্গাদের কারণে উজাড় হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় ৭,০০০ একর বনভূমি ও স্থানীয়দের ১০০ একরের বেশি কৃষি জমি। কাটা হয়েছে ৪০০ কোটি টাকার গাছ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময়ে আরও থাকছে। ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষায় শত শত যান। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী মার্কিন ওষুধ কোম্পানিগুলোর উদ্ভাবিত ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রাধান্য দিতে হবে। এদিকে ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনে অন্তত ১০ কোটি মার্কিনকে করোনার টিকা দেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই অবস্থায় মঙ্গলবার হোয়াইট হাউসে করোনার ভ্যাকসিন বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কোম্পানিগুলোর তৈরি করোনার ভ্যাকসিন বিশ্বব্যাপী বিতরণের আগে প্রথমেই যেন আমেরিকানদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতেই একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। তার প্রশাসন ভ্যাকসিনের বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। Prioritizes the getting out of the vaccine to American citizens before sending it to other nations. এদিন নিজের স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ৩ মাসে অন্তত ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনবে তার প্রশাসন। And they're going to be ready on day one to spare not a single effort to get this pandemic under control so we can get back to work. এদিকে বৃহস্পতিবার ফাইজার বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের জরুরি অনুমোদনের বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-এর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। অর্থ আত্মসাতের মামলায় পলাতক সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই ও তার ভাতিজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের সমন জারির পরও এসকে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা এবং ভাতিজা শঙ্খজিৎ সিংহ সাক্ষ্য দিতে না আসায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম। ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দুদকের করা মামলায় এসকে সিনহা সহ ১২ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, বাকি রয়েছে তদন্তকারী কর্মকর্তা সহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ। সবুজ, আসলে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট কিন্তু এখনো বন্ধ রয়েছে।
সেইটা গত রাত আসলে এটা 10টার থেকে এটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আর ঘন কুয়াশার মাত্রা কিন্তু এখন আরো কুয়াশার মাত্রা ঘন থেকে আরো ঘন হচ্ছে। পদ্মা যমুনা নদী আসলে কিছুই দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু ঢাকার মহাসড়কে কিন্তু এটা আসলে হেডলাইট জ্বালিয়ে এটা খুব কম সংখ্যক যানবাহন চলাচল করছে এবং মানিকগঞ্জের সর্বত্রই কিন্তু আসলে এটা আসলে খুব কম মানুষের ঘর থেকে বের হচ্ছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া রোডের উভয় ঘাট এলাকায় 2 সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। আর দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। অন্যদিকে কিন্তু যখন গত রাত 10টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া রোডে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে, তখন কিন্তু বিকন বাতি এবং কি আসলে মার্কিং পয়েন্টের কিছু দেখা যাচ্ছিল না। ঘাট কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য এটা বন্ধ করে যায়। আর সেই বন্ধ করার পর থেকে কিন্তু মাঝ নদীতে কমপক্ষে 56টি যানবাহন এবং 3 শতাধিক ছোট যাত্রী এবং শ্রমিক নিয়ে মাছ পদ্মা কিন্তু এখন 5টি ফেরি, ছোট বড় 5টি ফেরি আটকে রয়েছে। দুর্বিষহ কষ্টে তারা রয়েছে। তো এখন কিন্তু একটু কুয়াশার মাত্রাটা আরো বেশি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু যারা দৌলতদিয়া প্রান্তে রয়েছে ঢাকাগামী সবজি বাহী এবং কি কাঁচামাল বাহী যানবাহনের শ্রমিক, তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা কিন্তু আসলে দীর্ঘ সময় যদি এই কুয়াশা মাত্রা থাকে, ফেরি চলাচল যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু তারা আসলে ক্ষতির সম্মুখীন হবে বলে তারা আশঙ্কা করছেন। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া রোডের যারা পাটুরিয়া ঘাট এলাকায় এসেছে, আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে দীর্ঘ সময় তারা কিন্তু এই ঘাট এলাকাতে আসলে না ঘুমিয়ে এবং না যে পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থা না পাওয়ায় কিন্তু তারা দুর্বিষহ কষ্টের ভিতরে শিশু নারী সহ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা পাটুরিয়া ঘাট থেকে। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইউসুফ আলী। উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ে আস্তে আস্তে বাড়ছে শীতের তীব্রতা, সে সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। এই অবস্থায় সড়কে যানবাহন চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। এতে ছিন্নমূল মানুষের কষ্ট বাড়ার পাশাপাশি শ্রমজীবীদেরও পড়তে হচ্ছে বিপাকে। প্রশাসন বলছে শীত মোকাবেলার সব প্রস্তুতি নেওয়া রয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। হিমালয়ের পাদদেশ উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে ভোররাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পথঘাট। বেড়েছে শীতের তীব্রতাও। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই চালকরা দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চালাচ্ছেন গাড়ি। কুয়াশা কিছু দেখা যায় না, এই জন্য খুব সমস্যা হয়। হেডলাইট চালাইতে হয় গাড়ি। 4টা-5টা করে লাইট লাগার পরেও কিছু দেখা যাচ্ছে না। কুয়াশা ভেদ করে গ্রামাঞ্চলের মানুষেরা পায়ে হেঁটে কিংবা সাইকেল চালিয়ে শহরে আসছেন কাজের সন্ধানে। জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড ও চৌরাস্তা এলাকায় দা, কোদাল, ঝাঁকি সহ কৃষি যন্ত্রপাতি নিয়ে শ্রমজীবী মানুষের অপেক্ষা। কোনোদিন কাজ পাই, কোনোদিন হয় না, খুব কষ্ট করে জীবন চলে। কোন শীতে যাত্রী পাওয়া যায় না, এখানে আসি কাজ হয়তো কোনোদিন পাই, কোনোদিন পাই না। শীতের কবলে পড়ে ফুটপাতে ছুটোছুটি করা ছিন্নমূল মানুষের কষ্ট যেন সীমাহীন। অনেকে খড়কুটো জ্বালিয়ে চেষ্টা চালায় শীত নিবারণের। অসহায় মানুষ যারা, তারা কষ্টে আছে। কম্বল টম্বল তো মনে করেন যে 2-1টা হয়তো আসে যায়, মনে করেন যে বরণগুলাই পাই, আমরা তো পাই না। সরকার যে অনুদানগুলো দেয় গরিব মানুষ তো ঠিক মতন পায় না। এই অবস্থায় সঠিক তালিকা করে দরিদ্র মানুষের মাঝে সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি সামাজিক সংগঠন নেতাদের। সুবিধা বঞ্চিত মানুষের সাহায্য সহযোগিতার জন্য যে তালিকা প্রণয়ন করা হয় সেটা সঠিকভাবে করা হয় না। শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং জেলা পর্যায়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আমরা আহ্বান করেছি এবং সেই সভায় আমরা একটা বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া 25,000 কম্বল হতদরিদ্রদের মাঝে বন্টনের জন্য 5 উপজেলার নির্বাহী কর্মকর্তাদের দেয়া হয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। নতুন আইন কার্যকরের 1.5 বছর পরও ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে জটিলতা কাটেনি। ব্যবসায়ীদের অভিযোগ মূসকের হার নির্ধারণের গলদ রয়েছে, রেয়াত নেওয়ার ক্ষেত্রেও রয়েছে সমস্যা। রিটার্ন দাখিলেও পোহাতে হয় ভোগান্তি। যদিও এনবিআরের দাবি হয়রানি রোধে নিবন্ধন থেকে রিটার্ন দাখিল সবকিছু অনলাইন করা হয়েছে। বিস্তারিত হাজেরা শিবলির রিপোর্টে।
1991 সালে চালুর পর 3 দশকে আদায় 80 গুণ বেড়ে রাজস্ব আদায়ের শীর্ষ খাতে পরিণত হয়েছে ভ্যাট। স্বয়ংক্রিয় ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নে নানা জটিলতা পেরিয়ে 2019 জুলাইয়ে কার্যকর করা হয় নতুন ভ্যাট আইন। যদিও শুরুতে নিবন্ধন জটিলতা ও সিস্টেমের সমস্যায় হোঁচট খায় এনবিআর। ব্যবসায়ীদের অভিযোগ, খাতভিত্তিক ভ্যাটের হারে অসঙ্গতি রয়েছে। মূল্য ঘোষণা সংক্রান্ত সমস্যায় রেয়াত না পাওয়ায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। জটিলতা কাটিয়ে নিয়ে অনলাইনে রিটার্ন দাখিলেও 1 থেকে 2% বেশি যেখানে ভ্যালু এডিশন হয় না, ওই ক্ষেত্রে যদি 4% টার্ন ওভার করা হয়, এটা বাস্তবসম্মত হবে না। আমাদের রিটার্ন নিয়ে যখন যাই তখন দেখা যায় যে টাকা ছাড়া আমরা রিটার্ন জমা নিতে পারতেছি না। যখনই অনলাইনে রিটার্ন জমা দিতে যাই আমাদেরকে ওখান থেকে 12 মাসের রিটার্ন জমা দিতে বলা হয়। প্রত্যেকটা ট্রানজ্যাকশন সিস্টেমের মাধ্যমে হতে হবে, অটোমেশনের মাধ্যমে হতে হবে। যারা কর নিচ্ছেন তাদের বিজনেস অপারেশনটা সম্পর্কে জানতে হবে। ধারণা না থাকলে সে কি করবে, আমাকে ভুল অ্যাসেসমেন্ট করবে। বিশেষজ্ঞদের মতে ভ্যাট আইনে কিছু ত্রুটি থাকায় অনলাইন সিস্টেমটি অসম্পূর্ণ রয়ে গেছে। পূর্ণাঙ্গ অটোমেশন না হওয়ায় ভ্যাট ফাঁকিও কমছে না। আইনের মধ্যে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যেগুলি আসলে সিস্টেম বেস না, অর্থাৎ সিস্টেম বেস এবং সিস্টেমের বাইরে এই দুইটাকে সমন্বয় করে করার চেষ্টা করা হয়েছে এবং এই পদ্ধতিতে গিয়ে কিন্তু করদাতারা হয়রানির সম্মুখীন হচ্ছেন। যদিও এনবিআর এর দাবি আইনি কিছু সমস্যা থাকলেও প্রায় পুরো ব্যবস্থায় অটোমেশন করায় করদাতাদের ভোগান্তি কমবে। আমাদের অটোমেশন ট্যাক্স পেয়ার ইন্ডের কাজ আমাদের প্রায় শেষ, শুধু একটা অংশ বাকি আছে, সেটা হলো রিফান্ড। ভ্যাট কর্মকর্তারা যে অংশে কাজ করবে সেই অংশে ডেভেলপমেন্টের 45%-এর মতো হয়েছে। রিটার্নের যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেটিতে একজন ট্যাক্স পেয়ার খুব সহজেই রিটার্ন সাবমিট করতে পারবে। চলতি বছরে ভ্যাট থেকে এনবিআরকে রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে 1,28,000 কোটি টাকা। গত বছরে আদায় হয়েছিল 84,752 কোটি টাকা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। পাবনার বাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম কন্দ জাতের মুড়িকাটা পেঁয়াজ। দাম ভালো পায় খুশি কৃষকেরা। এই মুহূর্তে সুজানগর হাটে আছেন সহকর্মী এস.এ. আসাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, সবুজ, আপনি যেমনটি বলছিলেন, দেশের অন্যতম বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী জেলা এই পাবনার। আমি সুজানগর বাজারে অবস্থান করছি। সুজানগর বাজারে আমি যেটা দেখতে পেয়েছি, সকাল থেকেই পাবনার বিভিন্ন অঞ্চলের পেঁয়াজ চাষিরা তাদের ক্ষেত থেকে উৎপাদিত পেঁয়াজ নিয়ে বাজারে এসেছেন এবং এই বাজারে বিক্রি করছেন। প্রতিমন পেঁয়াজ আমরা যেটা দেখতে পেয়েছি 1200 টাকা থেকে 1500 টাকা দরে বিক্রি করেছেন কৃষকরা এই পেঁয়াজ। আমি বাজারে কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো তারা এই পেঁয়াজ বিক্রি করে তারা কিছুটা লোকসানের মুখে পড়ছে বলে আমাদের জানিয়েছেন। তার কারণ হিসাবে তারা যেটা উল্লেখ করেছেন, এবার পেঁয়াজের দাম অতিরিক্ত দাম থাকায় পেঁয়াজের এই যে বীজ পেঁয়াজ, এই কন্দ জাতের আগাম বীজ পেঁয়াজ তারা মাঠে রোপণ করেছেন, সেই পেঁয়াজের দাম প্রতি মন বীজ পেঁয়াজ কিনতে হয়েছে তাদের 4,000 থেকে 4,500 টাকা মন দরে। প্রতি বিঘায় এই কন্দ জাতের পেঁয়াজ তাদের বিক্রি করতে হয়েছে, জমিতে রোপণ করতে হয়েছে প্রায় 8 থেকে 9 মন এই বীজ পেঁয়াজ। এ কারণেই তাদের শ্রমিক এবং জমি প্রস্তুতকরণ, সার, বিষ এই সব দিয়ে তারা কিছুটা লোকসানের মুখে পড়ছে। কারণ হিসাবে তারা উল্লেখ করছেন, কারণ এই 1 বিঘা জমিতে তাদের পেঁয়াজ উৎপাদন হচ্ছে প্রায় 30 থেকে 40 টন। গত বছরে যেটা বিঘা প্রতি তাদের উৎপাদিত হয়েছে বিঘা প্রতি 60 থেকে 70 মন। আমরা কৃষি বিভাগের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি সেটা হলো এবছর আপনার এই নতুন পেঁয়াজ, কন্দ জাতের মুড়িকাটা পেঁয়াজ 9,500 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হলেও প্রায় এটা আবাদ হয়েছে প্রায় 9,000 হেক্টর জমিতে। এবার পাবনায় বিপুল পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে বলে আমাদের কৃষি বিভাগ জানিয়েছে। এই ছিল আমার কাছে পেঁয়াজের সর্বশেষ তথ্য সুজানগর বাজার থেকে। আপনার সুজানগর হাটে নতুন পেঁয়াজ বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী এস.এ. আসাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদে জানিয়ে দিচ্ছি আরেকবার। কুয়াশা বাধা না হলে স্বপ্নের পদ্মা সেতুতে কাল উঠতে পারে সবশেষ স্প্যান। দৃশ্যমান হবে পুরো সেতু। অপেক্ষায় পদ্মা পাড়ের মানুষ।
যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন নিশ্চিতে ট্রাম্পের নির্বাহী আদেশে সই। ক্ষমতা নেয়ার প্রথম 3 মাসে কমপক্ষে 10 কোটি মার্কিনকে টিকা দেওয়ার ঘোষণা বাইডেনের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।